হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর ব্যতিচার অধ্যায় এটা হচ্ছে ষষ্ঠ ভিডিও। এই ভিডিওতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রুফ এবং থিওরি আলোচনা করব। সেটা হচ্ছে ব্যতিচারে আলোর ব্যতিচারে গাণিতিক বিশ্লেষণ। প্রুফটা আমাদের কাজে লাগতে পারে। আমরা ম্যাথমেটিক্যালি বিশ্লেষণ করে কিংবা অ্যানালাইসিস করে দেখব যে কখন কিংবা কোন শর্তে গঠনমূলক ব্যতিচার, যেখানে আমরা উজ্জ্বল কোটি এবং উজ্জ্বল বিন্দু পাবো, এবং ধনসাত্মক ব্যতিচার পেয়ে থাকি, সেটা অঙ্ক করতে আমাদের খুবই কাজে লাগবে। আর সেখান থেকে ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতার সঙ্গে এই যে বিস্তারে কিভাবে সম্পর্ক আসছে, কখন সেটা সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে, সেই অ্যানালাইসিসটা আমরা করব। তোমরা বইতে 753 এবং 754 পেজ দেখতে পারো। সবচেয়ে প্রথম আমরা এ এবং বি নামক দুটো আলোক উৎস, যেটা খুবই কাছাকাছি আছে, এরকম দুটো আলোক উৎস ধরলাম। কাছাকাছি যাতে করে সুসংগত মোটামুটি থাকে, কিন্তু এক বর্ণিত হচ্ছে নির্দিষ্ট ল্যাম্ডা। তো সাপোজ এ থেকে আর এদিকে বি থেকে আলোক তরঙ্গ। তো দুটোর ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথম ক্ষেত্রে এই এ থেকে সি এই দূরত্বটা x, আর বি থেকে সি এই দূরত্বটা ধরলাম x প্লাস ডেল্টা। তো বুঝতেই পারছো দুজনের মধ্যে একটা পথ পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ডেল্টা। তো পথ পার্থক্য থাকা মানে দশা পার্থক্য থাকবে। আর এই সি বিন্দু হচ্ছে সেই বিন্দু যেখানে এই দুই আলোক উৎস থেকে বেরোনো আলো তরঙ্গ এইখানে উপরিপাত হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে x আর এখানে যে x প্লাস ডেল্টা থাকছে, তাহলে আমরা একটা পথ পার্থক্য দেখতে পাচ্ছি। সেই পথ পার্থক্যটা কত না x প্লাস ডেল্টা মাইনাস x। তাহলে এইটাই হচ্ছে সেই পথ পার্থক্য। এবার প্রশ্ন হচ্ছে, এই যে a থেকে তরঙ্গ যেটা যাচ্ছে, সেটা আমরা যদি ড্র করি, তাহলে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে তরঙ্গ আমি সাইনোসয়েডালি ধরছি, এখানে উপরিপাত হচ্ছে, আর এখানে আমরা যদি এরকম ডটেড করেও করি, তাহলে এখানে উপরিপাত হচ্ছে। এবারে আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এই জন্য গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য দেখতে পাচ্ছ এটা একটা চলতরঙ্গের। তো চলতরঙ্গের সমীকরণ আমরা ক্লাস 11 এ পড়েছি শব্দতে। তো সেই চলতরঙ্গের চ্যাপ্টার থেকে তরঙ্গগতি যে চ্যাপ্টার ছিল ক্লাস 11 এ, তো সেই সমীকরণ আমরা কিন্তু এই ক্ষেত্রেও প্রয়োগ করব। তো সবচেয়ে প্রথম এ থেকে যে আলোক তরঙ্গটা যাচ্ছে তার জন্য সমীকরণটা লিখব। তো সমীকরণটা লিখব প্রথমে, সেটা হচ্ছে y1 ধরলাম, এর ক্ষেত্রে বিস্তার কিংবা সরণ যাই বলতে পারো, সেটা হচ্ছে y1। যেহেতু আমি প্রথমেই বলেছি যে দুটি তরঙ্গে, এই যে দুটি তরঙ্গ রয়েছে, দুজনের বিস্তার একই, তরঙ্গ দৈর্ঘ্য একই, যেটা ব্যতিচারের শর্ত, সেই শর্তটা আমরা পালন করছি এখানে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি a sin 2 pi by lambda, আর ভেতরে ct minus x। তাহলে মনে করে দেখো এই ফরম্যাটটা এসছে কোথা থেকে, তোমরা মনে করাই ক্লাস 11 এ যখন তোমরা চলতরঙ্গের সমীকরণ করেছিলে, তখন এরকম একটা সমীকরণ ছিল। তো k সমান 2 pi by lambda তোমরা জানো। তো k সমান 2 pi by lambda টা বসাবে, তাকে এখান থেকে কমন নেবে, তাহলে এটা k এখানে আসছে ওমেগা বাই k। ওমেগা বাই k হচ্ছে দশা বেগ কিংবা ফেজ ভেলোসিটি, সেটাই এখানে c ধরা আছে। তো তোমরা সরাসরি এটা লিখতে পারো, তোমাদের এটা করে দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। তো এটা প্রথম সমীকরণ থাকছে। দ্বিতীয় যে তরঙ্গটা রয়েছে, এটা b আলোক উৎস থেকে আসছে। তো তার ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখব। তো তার ক্ষেত্রে যখন সমীকরণটা লিখছি, তখন কি আসছে ct - x প্লাস ডেল্টা। তো তরঙ্গের উপরিপাতের নীতি থেকে আমরা জানি যে লব্ধি যে বিস্তারটা হবে সেটা এর উপরে যোগফল হবে। সো we can write y equals to y1 plus y2। এইটাকে যদি এখানে প্রয়োগ করা হয়, তাহলে y equals to কত আসছে,
y equals to আসছে a sin 2 pi by lambda ct minus x plus a sin 2 pi by lambda ct minus x plus delta। এর লব্ধি বের করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে কম্পাউন্ড অ্যাঙ্গেল পড়ার সময় তোমরা মনে করে রাখো এই সূত্রটা পড়েছো, আমি সূত্রটা কাজ করছি উপরের দিকে লিখে দিচ্ছি মনে রাখার জন্য। তাহলে sin c প্লাস sin d ইকুয়ালস টু ছিল 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আশা করি সবারই মনে রয়েছে। তো আমরা সেটাকে প্রয়োগ করব এখানে। তাহলে প্রয়োগ করলে আমরা এখানে কি পাচ্ছি না a sin 2 পাই বাই ল্যামডা কমন যেহেতু দুই ক্ষেত্রেই আছে 2 পাই বাই ল্যামডা। তো প্রথম ক্ষেত্রে কত আসছে যেহেতু c প্লাস d প্লাস ct এইটা আসছে। সেকেন্ড টার্ম কি আসবে cos 2 pi by lambda ct minus x minus ct। এইখানে দেখো একটা মাইনাস আসছে যেহেতু তাহলে প্লাস, এটা তো প্লাস ছিলই বাই 2। so y equals to a sin 2 pi by lambda x, এখানে দেখো দুটো করে আসছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি ct একটা যদি 2 দিয়ে ডিভাইড হচ্ছে মাইনাস মাইনাস বাইরে আছে তাহলে ct মাইনাস x প্লাস ডেল্টা বাই 2 আর এখানে cos 2 pi by lambda ct ct কেটে যাচ্ছে দেখো x x কেটে যাচ্ছে দেখো তাহলে আমরা এটা লিখতে পারি ডেল্টা বাই 2। এই টার্মের মধ্যে দেখো আমরা যে লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা ডেফিনেটলি এই টার্মের সাথে এটা থাকবে। অর্থাৎ আমি এইখানে বলতে পারি সরি এটা 2 লেখা হয়নি, এখানে এটা 2 ছিল 2টা লেখা হয়নি সরি। তো 2a আর এই টার্মটা cos 2 pi by lambda into delta by 2 into sin 2 pi by lambda ct minus x plus delta by 2। তাহলে এই যে টার্মটা আছে এইটাই হচ্ছে কারণ হচ্ছে দেখো এটা কোসাইন টার্ম, আমাদের সাইন টার্ম ছিল যেহেতু তরঙ্গের ক্ষেত্রে তাহলে লব্ধি যে তরঙ্গ সেই তরঙ্গটাও সাইনোসয়েডেরই হবে। তো সাইন থাকছে সেটা বাদে যে টার্মটা থাকবে সেটাই হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার যেটা পথ পার্থক্যের উপর নির্ভর করছে অর্থাৎ দশা পার্থক্যের উপর। এবার প্রশ্ন হচ্ছে যে লব্ধি তরঙ্গটা উপরিপাতের পর যেটা সৃষ্টি হয়েছে তারও কিন্তু দেখো বিস্তার আলাদা হতে পারে ওভারঅল, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি আর গতিবেগেরও কোনো পরিবর্তন হয়নি। মাধ্যমে সেই গতিবেগ নিয়ে যাচ্ছে এমনিও সমসত্ব এবং আমাদের যাকে আমরা বলি হোমোজেনিয়াস সমসত্ব আর আইসোট্রপিক কিংবা একদেশিক যেটা রয়েছে সেই যেটাকে আমরা বলে থাকি সমদেশিক বলাটা বেটার হবে, যে সমসত্ব এবং সমদেশিক থাকছে আইসোট্রপিক এন্ড হোমোজেনিয়াস, সেই জন্য কিন্তু ভেলোসিটির কোনো চেঞ্জ হয়নি। এইটাকে আমরা কি বলি না এই টার্মটাকে আমরা এভাবে লিখব যে আমি এখানটা লিখছি, আমি এখানে মার্কিং করে দিচ্ছি তোমাদের জন্য প্রবলেম না হয়, কারণ এটা মুছতে চাইছি না কারণ এটা আমাদের কাজে লাগবে। সো y equals to কত পেলাম ওটাকে ক্যাপিটাল এর নাম দিচ্ছি আর sin 2 pi by lambda ct minus x plus delta by 2 যেখানে capital A equals to 2a cos 2 pi by lambda into delta by 2।
তোমরা এখানে মিলিয়ে দেখো, বইতে y equals to a sin 2 pi by lambda ct minus x plus delta by 2, যেখানে a হচ্ছে তার বিস্তার। তাহলে একদম তোমাদের বইতে এটাকে ইকুয়েশন নাম্বার 2 নাম দেওয়া ছিল, তো আমার যেহেতু 1 2 দেওয়া হয়ে গেছে আমি এটাকে 3 নাম দিচ্ছি। এইবারে দেখো এখান থেকে আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের শর্ত নির্ণয় করা। সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এই যে এক্সপ্রেশনটা রয়েছে, তো আমরা সবচেয়ে প্রথম যেটা কেস আমাদের, যদি আমি কেস 1 বলি, তো সেটা হচ্ছে কি না, আমরা সবচেয়ে প্রথম যেটা করব সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তোমরা বইতেও দেখতে পারো ধ্বংসাত্মক ব্যতিচার কোথাও রয়েছে। তো ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত নির্ণয় করব, সেটা আমাদের থিওরিতেও কাজে লেগে যাবে, আবার অঙ্কতেও কাজে লেগে যাবে। তবে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি না, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে ডেল্টা টার্মটা রয়েছে এর ভিতরে, তোমরা ভালো করে লক্ষ্য করো, ডেল্টা টার্মটাই, বাকি তো সবই ধ্রুবক পদ রয়েছে, ডেল্টা টার্মটাই ফ্যাক্টর হবে। দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য ভেবে দেখো, যদি এটা 0 হয়ে যায় পুরো পার্টটা, সেটা কখন সম্ভব না, যদি এই cos 90 ডিগ্রি হয়, আমি একটা ভ্যালু বলছি, আরো হবে গুণিতক আকারে, তখনই আমরা দেখতে পাবো তখন কিন্তু ফারাক পড়ে যাচ্ছে, টোটালটা 0 হবে, তখন a 0 হবে, a 0 হলে কিন্তু তীব্রতা 0 হয়ে যাবে, তার মানে অন্ধকার কোটি পাওয়া যাবে কিংবা অন্ধকার বিন্দু পাওয়া যাবে, যেটাকে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার বলি। তো সেটার জন্য এই ডেল্টার ভ্যালুটা কি দাঁড়াবে তাহলে না, ডেল্টার ভ্যালু যদি হয় λ/2, আমি একবার বসিয়ে দেখাই তোমাদের, অবশ্য পরীক্ষাতে বসিয়ে দেখানোর কোনো ব্যাপারই নেই, তোমরা শুধু লিখলেই হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এখানে দেখো আমরা 2, যেহেতু অলরেডি এটা 2 ছিল, তাহলে কত আসছে 2a cos λ তো কেটে গেল, তোমরা কাটবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এরকম এটা দেখো, এখান থেকে কিন্তু 0 হচ্ছে, তার মানে লব্ধি যে বিস্তারটা শূন্য, তার মানে প্রাবল্য হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে তীব্রতাও শূন্য হয়ে যাবে, যেটা আমরা তীব্রতা বলছি এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে ডেল্টা λ/2 মানে কি 1 * λ/2, পরের যুগ্ম এরকম চলতে থাকবে। এইটাকে আমরা ইন জেনারেল কিভাবে লিখতে পারি না, ইন জেনারেল লিখতে পারি 2n + 1 λ/2। কেন? যদি আমি n = 0 বসাই, তাহলে ফার্স্ট টার্মটা পেয়ে যাচ্ছি, 1 বসাবো সেকেন্ড টার্মটা পেয়ে যাচ্ছি, ডট 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 এরকম চলতে থাকবে। তাহলে এটাই হচ্ছে শর্ত ধ্বংসাত্মক ব্যতিচারের। তো এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব না, তোমরা মাথায় রাখবে, তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য হতে হবে কত না, সূত্র হচ্ছে, এটা অঙ্কগুলো খুব কাজে লাগবে, দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এটা সবাইকে মনে রাখতে হবে, এটা অঙ্কতেও কাজে লাগবে, শর্ট প্রশ্নতেও পথ পার্থক্য দেওয়া থাকে, সেখানে বসিয়ে বের করা হবে। তো এই ক্ষেত্রে পথ পার্থক্য কত, 2 পাই বাই ল্যামডা 2n + 1 λ/2। তো ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, 2n + 1 পাই। তার মানে ধ্বংসাত্মক ব্যতিচার যখন হচ্ছে তখন পথ পার্থক্য হতে হচ্ছে λ/2 এর অযুগ্ম গুণিতক, এইখান থেকে ক্যাপিটাল A শূন্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ লব্ধি বিস্তার শূন্য, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে এইটাও তখন শূন্য হয়ে যাচ্ছে। এই যে এনার্জিটা সেটা রিডিস্ট্রিবিউট হয়ে যাবে যখন উজ্জ্বল পুটি কিংবা উজ্জ্বল বিন্দু পাবো। তোমরা বইতে দেখতে পারো 754 এর একদম ইনিশিয়াল পার্টে রয়েছে। নেক্সট হচ্ছে যে গঠনমূলক ব্যতিচারে শর্ত। এইটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হবে না, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল A যেটা ছিল আমাদের সেটা কত না 2a
cos 2 pi by lambda into delta by 2, তাহলে cos 0 তখন এটা ম্যাক্সিমাম হবে। আমি একটা ভ্যালু বলছি, আরো গণিত করে নেব। তো এটা অযুগ্ম ছিল, ডেফিনেটলি সেটা যুগ্মতে পাওয়া যাবে, সেটা আমরা টেস্ট করতে পারি কি রকম। যদি আমরা ডেল্টা ইকুয়ালস টু 0 বসাই, অথবা এরকম যদি করতে করতে থাকি, তোমরা ভ্যালুগুলো মিলিয়ে দেখো, তার মানে আমি বলতে চাইছি ইন জেনারেল এটাকে এইভাবে লিখতে পারি n lambda অর্থাৎ 2n into lambda by 2। দেখো n এর ভ্যালু 0 বসাবো, এটা পেয়ে যাবো, n এর ভ্যালু 1 বসাবো, এটা পেয়ে যাবো, n এর ভ্যালু 2 বসাবো, এটা পেয়ে যাবো। তো তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে এরকম ভ্যালুগুলো পরপর রয়েছে। তার মানে আমি বলতে চাইছি যে এই ক্ষেত্রেও এইরকম ভ্যালুগুলো পরপর বসালেই আমরা কিন্তু এর মতো কন্ডিশন পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে দেখো a ইকুয়ালস টু তাহলে কত পাওয়া যাচ্ছে না, a ইকুয়ালস টু আমরা কিন্তু প্লাস মাইনাস 2a বলবো, তাহলে এটা সর্বোচ্চ মান। এবারে তোমরা বলবে যে স্যার আমাদের বইতে নেগেটিভ ভ্যালু দেওয়া না, দুটো ভ্যালু থাকবে, কারণ cos এর সর্বোচ্চ মান যেরকম +1 ওইরকম -1টা না, -1 তো স্যার মিনিমাম ভ্যালু। হ্যাঁ অবশ্যই, কিন্তু তীব্রতা হচ্ছে a স্কয়ার, তাহলে যেটা নেগেটিভ ভ্যালু আসবে যেটা -a অর্থাৎ -2a যেটা, সেটাও কিন্তু বর্গ হলে পজিটিভই থাকবে, তার মানে সেটাও ম্যাক্সিমাম ভ্যালু। তো অসুবিধা কিছু নেই, এটাই হচ্ছে সর্বোচ্চ বিস্তার। তার মানে আমরা যদি আঁকা হিসাবে বলি, যদি এটা +2 হয় তাহলে এটাও -2, তাহলে এটাও কিন্তু সেটা সর্বোচ্চই থাকছে, কিন্তু নেগেটিভ সাইডে, কিন্তু যখন স্কয়ার হবে তখন পজিটিভ হয়ে যাবে। তো এখানে যদি আমরা দশা পার্থক্য বের করি, তাহলে আমরা লিখতে পারবো, তাহলে দশা পার্থক্য সমান কত হবে না 2 পাই বাই ল্যামডা ইনটু পদ পার্থক্য। তাহলে পদ পার্থক্য কত 2n ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো 2 তো এমনিও কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 2n পাই, এর ভ্যালু পরপর থাকবে, ওই জন্য দেখবে বইতেও রয়েছে সেটা হবে 2n পাই রয়েছে। এবারে দেখো এখান থেকে যেটা আমাদের মূল কাজ এবারে সেটা হচ্ছে প্রাবল্য নির্ণয় করা। তো প্রাবল্যটা যে নির্ণয় করব আমরা, তার জন্য আমরা হেল্প নেব এই ক্যাপিটাল A এর কথা, অর্থাৎ লব্ধি বিস্তার। তাহলে এর জন্য আমরা কি করব না, এর জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ইকুয়েশন থেকে যেটা বলেছিলাম এখনই আমি, যে প্রাবল্য অর্থাৎ i সেটা হচ্ছে সমানুপাতিক a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে আমরা ভ্যালু রয়েছে এই যে ভ্যালুটা, সো 2a cos 2 pi by lambda এইটা থাকছে। তো তোমরা বইতেও দেখবে সেম টার্ম রয়েছে, শুধুমাত্র এই 2টাকে সেখানে লেখা নেই। তাহলে আমরা ইন জেনারেল এভাবে বলতে পারি 4a স্কয়ার cos স্কয়ার pi ডেল্টা বাই ল্যামডা। যদি সমানুপাতিকটা না লিখতে চাই, যেহেতু আমাকে একটা এক্সপ্রেশন আনতে হবে, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটা ভেদ ধ্রুবক বলি, এটা k বলে টার্ম লিখলাম cos স্কয়ার pi ডেল্টা বাই ল্যামডা। এটাকে আমরা phi যদি বলি আর এই টার্মটাকে যদি i0 বলি, তাহলে একটা জেনারেল টার্ম চলে আসছে, একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের কাজের ইকুয়েশন, i i0 cos স্কয়ার phi। তোমরা বইতেও দেখতে পারো phi pi ডেল্টা বাই ল্যামডা। তাহলে একটা কোসাইন ফাংশন থাকছে। তাহলে কোসাইন ফাংশন থাকার জন্য আমরা যদি এটা সেন্ট্রাল লাইন ধরি, এখানে যদি পর্দা ধরি আমি, আর এই বরাবর যদি আমি তীব্রতাকে ড্র করি, যেটা এখানেও করা রয়েছে, যেটা আমরা এখানে প্রাবল্যই বলছি, ইন্টেন্সিটি বলছি। তো প্রাবল্য যদি এইভাবে ড্র করি, তাহলে কোসাইন ফাংশন, তাহলে আমি যদি এইভাবে ড্র করি, তাহলে এখান থেকে পর আমি সিমেট্রিক্যালি ড্র করলেই হবে, অর্থাৎ জাস্ট একই রকম তোমরা পেন্সিলে করবে, তাহলে আরো পারফেকশন চলে আসবে আঁকাতে। তো এখানে যে তিনটে, তো এদিকেও আমার সেভাবে আঁকতে হবে। তাহলে এইভাবে পরপর তোমরা একটু ড্র করে নেবে। তাহলে এখানে বুঝতে পারছো এই ভ্যালুটাই কিন্তু সেই ম্যাক্সিমাম ভ্যালুটা, অর্থাৎ আমি এটাকে 4a স্কয়ার বলতে পারি, যেটা দেখবে তোমার বইতেও রয়েছে, বইতে পাশেরটা দেখানো রয়েছে বইতে, এটা কিন্তু কোনো অসুবিধা নেই। এই ভ্যালুটাই হচ্ছে সেই
4a স্কয়ার ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালুটা, কারণ মনে করো দেখো 2a ছিল, তাহলে এখান থেকে 4a স্কয়ারই আসবে বর্গ করার পর। আর ভ্যালুগুলো কথা থাকলে যদি আমরা এটাকে 0 হিসাবে ধরি, তার মানে বুঝতেই পারছো তাহলে এটা পাই হবে। তাহলে এটা যদি পাই হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটা কি হবে, তাহলে 2 পাই হবে। তো তোমরা বইতে দেখবে এরকম পর পর কিন্তু আছে, তাহলে এটা ডেফিনেটলি 3 পাই হবে, এটা তাহলে 4 পাই হবে। একই ভাবে তোমরা এইখানেও করে নিতে পারো 2 পাই। তাহলে লক্ষ্য করে দেখো এইখানে এরকম তোমরা চাইলে আরো করতে পারো, আমরা চাইলে এখানেও করে নিতে পারি। আমি জাস্ট বলার এখানে উদ্দেশ্যটা বলি, এখানে আমরা দেখেছিলাম মনে করে দেখো যে ভ্যালুগুলোর ক্ষেত্রে আর কি, যে একটা আমি লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ঝালর যেটা থাকে সেখানে কিন্তু একটা যদি অন্ধকার পরেরটা উজ্জ্বল, তারপর আবার অন্ধকার পরেরটা উজ্জ্বল, তাহলে এরকম একটা সিমেট্রিক্যাল ব্যাপার থাকে আর কি, পর থাকে সমান ব্যাপার। আমি জাস্ট বোঝানোর জন্য ছোট বড় রেখেছি, কিন্তু ইকুয়ালই থাকে, অলমোস্ট ইকুয়াল আর কি। তাহলে এই ক্ষেত্রেও দেখো সর্বোচ্চ, তারপর দেখো সর্বনিম্ন, তাহলে উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু, উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু, দুদিকে দেখো সিমেট্রিক্যালি থাকছে। তাহলে সেন্ট্রাল লাইন যেটা আমাদের এখানে উজ্জ্বল, উজ্জ্বলের পরে এদিকে অন্ধকার উজ্জ্বল, এদিকে দেখো অন্ধকার উজ্জ্বল, এরকম পর পর কিন্তু থাকছে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এরপর দেখবে তোমাদের বইতে একটা ছোট্ট করে বক্স করে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়েছে, সেটা তোমাদের পরীক্ষাতে খুবই কাজে লাগবে অঙ্কতে। সেইটা আলোচনা করে আমি ভিডিওটা শেষ করছি। তো সেটা হচ্ছে যে দুটো তরঙ্গ রয়েছে, আলোক উৎস থেকে যে দুটো তরঙ্গ বেরোচ্ছে, তাদের বিস্তার এখানে a1 আর এখানে a2, আর তাদের মধ্যে দশা পার্থক্য যদি পাই হয়, তাহলে তাদের লব্ধি বিস্তার কত? না, লব্ধি বিস্তার যদি আমি ধরি ক্যাপিটাল A, তো তোমরা মনে করে দেখো ক্লাস 11 এর ভেক্টরে a ভেক্টর b ভেক্টর যখন থাকতো, তাদের যখন তোমরা সামুদ্রিক সূত্র এবং ত্রিভুজ সূত্র দিয়ে বের করতে বিস্তার লব্ধি, তখন কেমন লিখতে? না r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq cos θ, কিংবা যা ছায়া বই পড়েছো তারা প্রত্যেকই c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ। তো একই ভাবে এই ক্ষেত্রেও ওই রকমই টার্ম থাকে, জাস্ট তোমরা অ্যাপ্লাই করলেই হবে, অঙ্ক করতে কাজে লাগবে। তো এখান থেকে a কত হবে? না, এটা রুট ওভার। তো এটা খুবই কাজে লাগবে অঙ্ক করার সময়। আরেকটা হচ্ছে, যেহেতু আমরা বলেছিলাম যে i হচ্ছে প্রপোর্শনাল টু a স্কয়ার, তার মানে a হচ্ছে এটা, মানে উভয় পক্ষ, জাস্ট আমি উল্টোটা যদি বলি তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি? না, রুট i, কিংবা যদি এখান থেকে লিখি তাহলে কত আসবে? না i, এখানে i1 i2 cos φ। এখানে দেখো লক্ষ্য করে, এবারে cos φ প্লাস 1 যেরকম সর্বোচ্চ মান হচ্ছে এরকম সর্বনিম্ন মান, তাহলে এইখান থেকে আমরা তাহলে i max equals to কত হবে? i1 প্লাস i2 কত? প্লাস একটা এরকম আসছে। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র। একই ভাবে এখান থেকে আমরা মিনিমামটাও বের করে নিতে পারবো, i1 প্লাস i2, যেহেতু মাইনাস 1টা নিচ্ছি তো 2 i1 i2, তো এটাকে এইভাবে লিখতে পারি। এই দুটোর আমরা অনুপাত দিতে পারি এইভাবে, যেটা অঙ্ক করতে আমাদের কাজে লাগবে, i max বাই i minimum, তাহলে রুট i1 প্লাস রুট i2 হোল স্কয়ার, আর এখানে রুট i1 রুট i2 এর হোল স্কয়ার। এটা যেভাবে আমরা লিখছি, যেহেতু তীব্রতা দিয়ে লিখেছি, যদি আমরা বিস্তার দিয়ে লিখতাম তাহলে রুট i1, তাহলে এখান থেকে বুঝতেই পারছো তাহলে a, তাহলে এখানে 1, তাহলে a1, তাহলে এইটা আসছে, আর এই ক্ষেত্রে আসবে এইটা। তো এটা তোমরা মাথায় রাখো, অঙ্ক করতে কাজে লাগবে, তোমাদের বইতে রয়েছে ভালো করে, তোমরা একটু মাথায় কিন্তু এটা রাখবে।
কিন্তু যদি উৎস দুটি সুসঙ্গত না হয়, দুটো উৎস যেটা আমি এঁকেছিলাম মনে করে দেখো, যদি উৎস দুটি সুসঙ্গত না হয় তখন এই ফাই এর কনসেপ্টটা থাকছে না। কারণ হচ্ছে সুসঙ্গত উৎস হলে আইটা দশাপার্থক্য থাকবে না, অর্থাৎ ফাই 0 হবে কিংবা ফাই একটা কনস্ট্যান্ট থাকবে। তো যেহেতু সুসঙ্গত উৎস নয় তাহলে এই টার্মটা তখন আর থাকছে না, অর্থাৎ আমি এই এক্সপ্রেশনে বলবো এই টার্মটাই থাকছে না। তো তখন i শুধুমাত্র i1 i2 হবে, অর্থাৎ তখন আমরা বলতে পারি i ওই জন্য থেকে বইতে লাস্ট পয়েন্টটা বলেছে, যেটা অনেকেরই বুঝতে প্রবলেম হচ্ছে, যে সুসঙ্গত উৎস না হলে পর্দার যে কোনো বিন্দুতে মোট প্রাবল্য দুটি তরঙ্গের প্রাবল্যের যোগফলে সমান হবে, ওই জন্য দুটো যোগ হচ্ছে। তো এটা মাথায় রাখো। এই ভিডিওতে এই অবধি। আমরা পরের ভিডিওতে স্থায়ী ব্যতিচারের শর্তাবলী, যেটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট এসেছে, এবং সুসঙ্গত উৎস কি এবং সুসঙ্গত উৎস কিভাবে তৈরি করা হয় তার পদ্ধতি, এটাও পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আর ইয়ং দ্বিরেখাচিত্র পরীক্ষাতে তার ঝালরের প্রকৃতি সেটা সম্বন্ধে একটু শর্টলি আলোচনা করে নেবো, যেটা আমাদের এইচএসসি সিলেবাসে রয়েছে। তো এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।